আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিদেবা। সুদানের সেনাবাহিনী খার্তুমে দেশের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 2 বছর আগে দেশটির প্যারামিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এই প্রাসাদ দখলে নিয়েছিল। এবার আবারও প্রাসাদটি সেনা নিয়ন্ত্রণে এলো। সেনাবাহিনী সমর্থিত সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেছে। সুদানের তথ্যমন্ত্রী খালিদ আল আইসার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আজ পতাকা উত্তোলিত হয়েছে, প্রাসাদটি যথাযথ কর্তৃপক্ষের কাছে ফিরে এসেছে এবং বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে। আরও জানাবো এবারের প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে প্রাসাদ কমপ্লেক্সের মধ্যে সৈন্যদের উল্লাস করতে দেখা গেছে। এর আগে 2023 সালের এপ্রিলে আরএসএফ প্রেসিডেন্সিয়াল প্রাসাদ কমপ্লেক্স এবং রাজধানীর বড় অংশ দখল করে নেয়। এরপর থেকে সুদানের সেনাবাহিনীর সাথে তাদের যুদ্ধ শুরু হয়। সেই সংঘাত ও প্রাসাদ হাতছাড়া হয়ে যাবার প্রতিক্রিয়ায় সেনাপ্রধান আব্দুল ফাতাহ আল বুরহানের নেতৃত্বাধীন সরকার পোর্ট সুদান চলে যেতে বাধ্য করেছিল। প্রাসাদ কমপ্লেক্সটি দুটি ভবন নিয়ে গঠিত। প্রাসাদটি 1825 সালে নির্মিত হয়েছিল। এটি অনেক বড় একটি ভবন, যে 2015 সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশিরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। পুরনো এই ভবনটি একটি প্রতীকী কাঠামো। 1885 সালে মোহাম্মদ আহমেদ বিন আবদুল্লাহর অনুসারীরা এই প্রাসাদের সিঁড়িতেই ব্রিটিশ মেজর জেনারেল চার্লস জর্জ গর্ডনকে হত্যা করেছিল, যা ছিল সেই সময়ের একটি আলোচিত ঘটনা। গর্ডন পাশা এর মৃত্যু এবং পরবর্তীতে খার্তুমের পতনের মধ্য দিয়ে সুদানে অটোমান মিশরীয় শাসনের অবসান হয়। প্রাসাদের সেই পুরনো ভবন ও পরে নির্মিত নতুন ভবন দুটোই চলমান যুদ্ধের শুরুতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে শুক্রবারই সুদানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তারা খার্তুমের কেন্দ্রস্থলে মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনও দখল করেছে। সুদানি গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিহাদ মাশামাউন বলেছেন, প্রাসাদে বিজয়ী সেনাবাহিনীকে রাজধানীতে আরও এগিয়ে যাবার পথ প্রশস্ত করেছে এবং এই ঘটনাটি মিত্রবাহিনীকে দারফুর হস্তান্তর করতে উৎসাহিত করতে পারে। এছাড়াও সাম্প্রতিক ঘটনাবলীর মধ্য দিয়ে বুরহান সরকার নিজেদেরকে আন্তর্জাতিক মহলের কাছে সুদানের বৃহত্তম ও সর্বাধিক গ্রহণযোগ্য কর্তৃপক্ষ হিসেবে উপস্থাপন করার সুযোগ পেল। 1826 সালে যখন অটোম্যান তুর্কিরা সুদানের প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, এটি ছিল সুদানে অটোম্যান সাম্রাজ্যের নিয়ন্ত্রণের একটি প্রতীকী নিদর্শন। প্রাথমিকভাবে সবুজ মাটির ইট দিয়ে নির্মিত হলেও পরবর্তীতে প্রাসাদটি লাল ইট দিয়ে পুনর্নির্মাণ করা হয়। খ্রিস্টান রাজ্য সোবার ধ্বংসাবশেষের উপর এই প্রাসাদটি নির্মাণ করা হয়। রিপাবলিকান নামের এই প্রাসাদটি তাই পুরনো সভ্যতার উত্তরাধিকার এবং এই ভূমির উপর ক্ষমতার জন্য স্থানীয় জনগণের দীর্ঘদিনের সংগ্রামের প্রতিচ্ছবি। মাহাদিস রাষ্ট্রের পতনের পর 1899 সালে ব্রিটিশরা সুদানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ পুনর্নির্মাণ করেছিল, যারা 1956 সাল পর্যন্ত সেভাবেই ছিল। 1956 সালে এসে সুদানের প্রধানমন্ত্রী হিসেবে 2 বছর কর্মরত থাকার পর ইসমাইল আল আজহারি নিজেকে সুদানের নতুন শাসক ঘোষণা করেন এবং একই সঙ্গে সুদানের স্বাধীনতাও ঘোষণা করেন। তার হাত দিয়েই প্রথমবারের মতো মুক্ত সুদানের পতাকাও উত্তোলিত হয়। তবে প্রাসাদ শুধু স্বাধীনতার সাক্ষী হয়ে থাকবে না, বরং এটি হবে অভ্যুত্থান এবং রক্তাক্ত ঘটনাগুলোর স্থান, যা সুদানের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। 2015 সালে চীনের অর্থায়নে প্রাসাদটি আবারও নির্মিত করা হয়, যা উদ্বোধন করেছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির। তখন এই প্রাসাদটি সুদানি প্রেসিডেন্সিয়াল সদর দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে এরপর 10 বছর যেতে না যেতেই প্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর বৃহৎ হলগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, যেখানে রাজনৈতিক মানচিত্রগুলো পাল্টে সেখানে আক্রমণের পরিকল্পনার ম্যাপ আঁকা হয় এবং বৈঠকের কক্ষগুলো আর্মড ক্ল্যাশের স্থান হয়ে ওঠে।
প্রাসাদটি আরএসএফ এর হাতে থাকা অবস্থাতেই গত সপ্তাহে এর আশেপাশে তীব্র সংঘর্ষের মধ্যে লড়াই চলছিল। একটি পর্যায়ে সেনাবাহিনীর ইউনিটগুলো প্রাসাদের পূর্ব দিকের দরজা ভেদ করতে সক্ষম হয়। পাশাপাশি খার্তুমেও যুদ্ধ অব্যাহত ছিল। রিপাবলিকান প্রাসাদটিকে ঘিরে 2023 সালের এপ্রিল মাসে যুদ্ধ শুরু হবার পর গত সপ্তাহেই সবচেয়ে মারাত্মক সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রায় 2 বছর যুদ্ধের পর এবার সুদানি সেনাবাহিনী প্রাসাদটি পুনরুদ্ধারের ঘোষণা দেয়, যাকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই বিশ্লেষকরা বর্ণনা করেছেন। সামরিক সূত্র অনুযায়ী সামরিক বাহিনী এবার সফলতা পায়, কারণ তাদের আক্রমণটি এবার অত্যন্ত পরিকল্পিত কৌশল অবলম্বন করেই বাস্তবায়ন করা হয়েছিল। একদিকে ছিল তীব্র আর্টিলারি বোমা বর্ষণ এবং 2টি প্রধান অক্ষে ভূমিতেও অবতরণের ঘটনা ঘটেছিল। প্রথম অবতরণটি হয় পিছনের রাস্তা থেকে, যেগুলো স্নাইপার ফায়ারের অধীনে ছিল, এবং দ্বিতীয় অবতরণটি হয় একটি গোপন পুরনো সুড়ঙ্গের মাধ্যমে। এই সুড়ঙ্গটি ব্রিটিশ উপনিবেশিক যুগে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। সেনাবাহিনীর 4 দিন ধরে চলমান অভিযানের একদম শেষ রাতে বিশেষ বাহিনীর ইউনিটগুলো এই 2টি অক্ষের বরাবর অনুপ্রবেশ করে। সেখানে তারা আরএসএফ এর তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছিল, কেননা আরএসএফ সদস্যরা সেনাবাহিনীর অগ্রগতি ধীর করতে পথে বিস্ফোরক বসিয়েছিল। তবে সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার একটি পর্যায়ে বিদ্রোহী বাহিনী আরব বাজারের দিকে পিছু হটে। এরপরেও সেনা সদস্যরা তাদের তাড়া করে এবং একটি পর্যায়ে প্রাসাদ এবং আশেপাশের এলাকায় সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। একটি সরকারি বিবৃতিতে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা প্রাসাদের ভেতরে অবশিষ্ট বাহিনী ধ্বংস করেছে এবং অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। সেনাবাহিনী তাদের প্রাসাদ পুনরুদ্ধার অভিযানটিকে অমর নায়কোচিত মহাকাব্য হিসেবে বর্ণনা করেছে। প্রাসাদ জয়ের পর এখন অবধি সামরিক বাহিনী বিভিন্ন মুখোমুখি ফ্রন্টে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রাসাদ পুনরুদ্ধারের ঘোষণা দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো উত্তাল হয়ে ওঠে এবং রিপাবলিকান প্যালেস ট্রেন্ডটি সুদানে ট্রেন্ডিং তালিকার শীর্ষে চলে আসে। কিছু মানুষ এই ঘটনাটিকে একটি কৌশলগত বিজয় হিসেবে দেখেছিল, যা সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী করেছে। অন্যরা এটিকে একটি সংঘাতের একটি পর্যায় হিসেবে দেখেছেন এবং তারা মনে করেন এখনো আরো সংঘাত ঘটার অবকাশ রয়েছে। প্রাসাদের ভেতরে সৈন্যদের উদযাপন করতে দেখা গেছে। এ সময় তারা আল্লাহু আকবার স্লোগান দেয় এবং চিৎকার করে দাবি করে যে প্রাসাদটি তার মালিকের কাছে ফিরে এসেছে এবং বিজয় এসেছে। একই সাথে সেখানে জাতীয় সঙ্গীতও গাওয়া হয়। এদিকে বিশ্লেষকরা যুদ্ধের আরও এক ধাপ বৃদ্ধির সতর্কতা দিয়েছেন। তাদের মতে আরএসএফ রাজধানীর মূল কৌশলগত অবস্থানে পিছু হটার কারণে তাদের পক্ষে লড়াই করার সুযোগ বেড়েছে। রিপাবলিকান প্রাসাদ শুধু সরকারের আসন ছিল না, এটি সুদানের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী ছিল। সুদানের এই প্রাসাদ দখল বা প্রাসাদকে নিয়ে যুদ্ধের ঘটনাও এবারই প্রথম নয়। 1971 সালের জুলাই মাসে মেজর হাশিম আল আত্তার নেতৃত্বে একটি অভ্যুত্থানের সময় প্রাসাদটিকে সাবেক প্রেসিডেন্ট গফার নেমিরির জন্য একটি কারাগারে পরিণত হয়েছিল। নেমিরি ক্ষমতা পুনরুদ্ধার করে এবং অভ্যুত্থান নেতাদের ফাঁসি দেয়। এরপর বিগত কয়েক দশক ধরেই এই প্রাসাদটি রাজনৈতিক চক্রান্তের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে সরকারগুলো পতিত হয়েছে এবং শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, যা সুদানের চলমান ক্ষমতার সংগ্রামকে প্রতিফলিত করেছে। দুঃখজনকভাবে সুদান রাষ্ট্রীয় টেলিভিশনের 3 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত। পাশাপাশি সামরিক মিডিয়ার ইমাদ আল দিন হাসান মারা গেছেন। যদিও প্রাসাদ পুনরুদ্ধার সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত বিজয় প্রতিনিধিত্ব করে, তবে একই সাথে এটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে, যেগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি।
অনেকেরই আশঙ্কা যে আরএসএফ পুনরায় সংগঠিত হতে পারে এবং সুদান একটি সংঘাতের চক্রে আটকে পড়ে যেতে পারে, যার জন্য কোনো স্পষ্ট সমাধান নেই। আবার অনেকেই আরএসএফ এর বিরুদ্ধে সেনাবাহিনীর এই বিজয়কে ইউটার্ন হিসেবে বিবেচনা করছেন। সেনাবাহিনী গত কয়েক মাসে সুদানের কেন্দ্রীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ অর্জন করেছে। প্যারামিলিটারি বাহিনী থেকে অঞ্চলগুলোর বড় অংশই পুনরুদ্ধার করেছে, তবে এখনও দারফুরের নিয়ন্ত্রণ আরএসএফ এর হাতে রয়েছে। অভিযোগ আছে যে দারফুরে আরএসএফ নিয়মিতভাবেই গণহত্যা পরিচালনা করছে। রাউল ওয়ালেনবার্গ সেন্টারের গত বছরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডারফুরে আরএসএফ এবং মিত্র মিলিশিয়াদের হাতে অনারব গোষ্ঠীরা প্রায়শই গণহত্যার ভিকটিম হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আরএসএফকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তাদের নেতা মোহাম্মদ হামদান দাগালোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরই মধ্যে গত মাসেও আরএসএফ নেতারা কেনিয়ায় বৈঠক করে ঘোষণা করেছেন যে তারা একটি সমান্তরাল সরকার চালু করেছে। তাদেরকে সংযুক্ত আরব আমিরাত সমর্থন করছে বলেও জানা গেছে। এই অবস্থায় অনেকেই আশঙ্কা করছেন যে সুদানের পরিণতি লিবিয়ার মতোই হতে পারে, যেখানে সুদান 2 বা 3 ভাগে বিভক্ত হয়ে একাধিক কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।